আজকেও সেটার প্রয়োগ হয় কিনা। বাংলা সাহিত্য যেদিন প্রথম সৃষ্টি হয়েছিল বলা হয় চর্যাপদ দিয়ে। আমার সময় সেদিনের পর থেকে দীর্ঘ সময় একটা অন্ধকার যুগ এলো। তারপর থেকে বাংলা সাহিত্যের একটা বড় সময় জুড়ে মধ্যযুগ যেটা আমরা বলি, সেই যুগে কেবলমাত্র ধর্মীয় সাহিত্য লেখা হয়েছিল, যার সূত্রপাত হয়েছিল শ্রীকৃষ্ণ কীর্তন। এই শ্রীকৃষ্ণ কীর্তন দিয়ে যে সাহিত্য শুরু হয়েছিল, তারপরে এসেছিল মঙ্গল কাব্য, মনসা মঙ্গল কাব্য, ধর্ম মঙ্গল কাব্য, চণ্ডী মঙ্গল কাব্য, অন্নদা মঙ্গল কাব্য। তারপরে বৈষ্ণব পদাবলী, একই সময় প্রায় বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী, প্রত্যেকটি ধর্মীয় সাহিত্য 1760 সাল পর্যন্ত মূলত এই সাহিত্যগুলো চর্চিত হয়েছে। যে সাহিত্যগুলোর মধ্যে যে কোনো ভাবে দেবতার পুজো প্রচারই হচ্ছে আসল উদ্দেশ্য। যেমন আপনারা সবাই জানেন মনসার গল্প, যেখানে শেষ পর্যন্ত লক্ষিন্দারকে মেরে দেওয়ার পরেও লক্ষিন্দারকে বাঁচিয়ে ফিরিয়ে আনার শর্ত একটাই ছিল, বাঁ হাতে হোক, ডান হাতে হোক, সামনে ঘুরে হোক, পেছন করে হোক, 4 সদাগর একবার মনসার পুজোটা দিয়ে দেবে। চণ্ডী মঙ্গল কাব্যেও তাই, ধর্মমঙ্গল কাব্যেও তাই। এই কাব্যগুলোর মধ্য দিয়ে যদি আমরা সেই সময়ের সাহিত্যের বর্তমান সময়ের প্রেক্ষিত খুঁজি, তাহলে সেই অর্থে কোনো প্রেক্ষিত খুঁজে পাবো না। আমি প্রাসঙ্গিকতা লক্ষ্যটা দেখো, প্রায় মধ্যযুগের শেষে ভারতচন্দ্র একটি কাব্য লিখছেন, অন্নদা মঙ্গল কাব্য। অন্নদা মঙ্গল কাব্যে মা অন্নদাকে ঈশ্বরী পাটনি নদী পার করার জন্য মা অন্নদা নদীর পাড়ে এসেছেন। এবারে মা অন্নদাকে নদী পার করে দেবেন ঈশ্বরী পাটনি, কিন্তু সন্দেহ হয়েছে একা একটা মহিলা দুপুরবেলা, আর গায়ে অনেক অলঙ্কার, স্বর্ণালঙ্কার, আমি এভাবে পার করে দেবো, যদি বিপদ কিছু ঘটে। তাই জিজ্ঞাসা করেছেন তুমি কে? তো সে ব্যর্থ ভাষায়, ব্যঙ্গাত্মক ভাষায় কিছু পরিচয় দিয়েছে। ঈশ্বরী পাটনি কিছু বুঝতে পারে, যেটুকু বুঝেছে সেটুকুর মূল মর্মার্থ এই যে তার স্বামী একজন, যার নাম শিব, তার সাথে ঝামেলা হয়েছে, মধু মাতাল, সারাক্ষণ মদ খেয়ে পড়ে থাকে, ঝামেলা হয়েছে বলে বাপের বাড়ি চলে যাচ্ছে। বলে পার যে করে দিচ্ছি, সেই পার হওয়ার সময় পায়ে কাদা ছিল মা অন্নদার। মা অন্নদা পায়ে কাদা যাচ্ছে বলে নদীর বাইরে পাটা রেখেছিল, মানে নৌকায় বসে পাটা রেখেছিল নদীর জলে। নদীর জল লাল হয়ে যাচ্ছিল তার পায়ের আন্তায়। তাই ঈশ্বরী পাটনি বলেছিল, মা তুমি বাইরে পা রেখেছো কেন, ভেতরে রাখো। তা মা ঈশ্বরী পাটনি বলেছিল, ভেতরেও কোথায় পা রাখবো, ভেতরেও তো নৌকায় জল। তখন এই কাঠের সেজতি, যেটা দিয়ে নৌকার জল বাইরে ফেলা হয়, সেই সেজতি এগিয়ে দিয়েছিল মা অন্নদাকে, বলেছিল তুমি এর উপরে পা রাখো। তার উপরে মা পা রেখেছিল, এবং তারপরে নদী উপারে যায়, মা পারানি দেয়। পারানি দেওয়ার পরে মা চলে যায়। ঈশ্বরী পাটনি তাকিয়ে দেখে যে কাঠের সেজতিতে মায়ের পা ছিল, সেই কাঠের সেজতি সোনা হয়ে গেছে। অলৌকিক কাহিনী, গোটা মধ্যযুগ জুড়ে তাই। কিন্তু পরিবর্তনটা, প্রাসঙ্গিকতাটা দেখুন। ঈশ্বরী পাটনি তখন তো নেমে কিছুটা এগিয়ে গেছে। এই মা অন্নদা ঈশ্বরী পাটনি দৌড়তে দৌড়তে তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, তুমি সত্য করে বলো, তুমি মেয়ে নাও, তুমি সাধারণ মেয়ে নাও, তুমি দেবতা নিশ্চয়, নাহলে তোমার পায়ের ছোঁয়ায় কি করে কাঠের সে যদি সোনা হয়। তো শেষ পর্যন্ত মা অন্নদা বললো, হ্যাঁ আমি মা অন্নদা। তো চিনতেই যখন পেরেছিস, তখন কি চাস আমার কাছে বল। এই একই মঙ্গল কাব্যে মৃত লক্ষিন্দরের প্রাণ ফিরে চেয়েছিল বেহুলা। এই একই মঙ্গল কাব্যে চণ্ডী মঙ্গলে 7 ভাড়া ধন পেয়েছিল কালকেতু। এই একই মঙ্গল কাব্যে অন্নদা মঙ্গলে অশ্বরী পাটনির সামনে দেবতাকে পেয়ে বলছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। বলছে না এই যে আমার নদী পার করার কাজ, এর থেকে মুক্তি দাও, গাড়ি দাও, গাড়ি দাও, অর্থ দাও। বলছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আজকের দিনেও রাস্তায় বেরুলেও যে মা জিন্সের প্যান্ট পরে হাঁটে, জিন্সের প্যান্টের পরে টপ পরে হাঁটে, যে মা কোনোদিনই শাড়ি পরে না, যাকে বলা হয় মায়ের আঁচল, যে মায়ের আঁচলের তলার গন্ধ শুকেই সন্তানাদি বড় হয়, যে মায়ের হাতে যদি অতি আধুনিক কোনো সিটিতে গিয়ে দেখি, শহরের কোনো জায়গায়, কলকাতা শহর, সল্টলেকে সিগারেট থাকে, যে মা হুক্কা বারে গিয়ে হুক্কা খায়, যে মা ডান্স বারে গিয়ে ডান্স করে এবং মদ্যপান করে, সেই মাও বাড়ি ফিরে আসার পরে বলে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তাহলে অন্নদা মঙ্গলের সময় 1760 সালে, এখান থেকে 250 বছর আগে, একটি মা যা ঘোমটা থাকতো এত বড়, সেই মাও যে কথা বলতো যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আজকের দিনেও অতি আধুনিক কোনো মাও বলে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এটাই হচ্ছে প্রাসঙ্গিকতা। সেদিনও যেটা সত্য ছিল, আজকে উঠে সে সত্য। প্রাসঙ্গিকতা মানে এটাই।
এইবারে আপনি তুলনা করুন নজরুলের সাথে। আমার সময় হয়তো 10-15 মিনিট দেওয়া হয়েছে, আর কিছু বলারই দরকার নেই। আপনি এবারে বাড়ি গিয়ে রবীন্দ্রনাথের একটা কবিতা পড়ুন, দেখুন সেখানে তিনি যেটা বলছেন সেটা আজকের দিনও সত্য কিনা মিলে গেল। আমার আলোচনার প্রয়োজন নেই, পড়া শুরু করুন এবার আপনি নিজে। নজরুল সেদিন যেটা বলেছিল আজকে সেটা সত্য কিনা অতীব সত্য হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে। এতটাই সত্য হয়ে দাঁড়িয়েছে যে কথাগুলো শুধু বর্তমানের যারা তারা থাকলে বলতে ভালো হতো, আগামী দিনের সামনে সেই বিদ্বেষ আমি ছড়াতেই চাইছি না, যে বিদ্বেষ ছড়িয়ে পড়েছে। তাও একটু যেহেতু বলার বিষয় যদি না বলি তাহলে ভাববেন হয়তো একেবারেই পড়াশোনা করি না। প্রাসঙ্গিকতাটা যখন বোঝাতে পেরেছি, এখন সেই জায়গা থেকে যদি রবীন্দ্রনাথকে ভাবেন তাহলে রবীন্দ্রনাথ হচ্ছেন এমন একজন কবি যাকে এমন একটা জায়গা দিয়ে তিনি তার সাহিত্য রচনা করেছেন, যার গানটা মৃত বাড়িও বাজাতে পারবেন, যার গানটা যেদিন পড়বেন আমার পায়ের চিহ্ন এই বাটে রইব না মৃত বাড়িতেও বাজাতে পারবেন, আপনি জন্মদিনেও বাজাতে পারবেন, আপনি বিয়ের দিনেও বাজাতে পারবেন। আপনার ভালো লাগলেও রবীন্দ্রনাথ, আপনার খারাপ লাগলেও রবীন্দ্রনাথ। তাহলে আপনি আপনার জীবনে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা আমি কিভাবে বোঝাবো? আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা শরীরের যা চাহিদা, যা ভাবনা, প্রত্যেকটার সাথে রবীন্দ্রনাথ মিশে আছে। তাই রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক এটা বলতে গেলে তো সময়ের আর কোনো জায়গা নেই, সারাদিন ধরে শুধু ওটুকুই বলতে হবে। আমি নজরুলের সাথে যেহেতু রবীন্দ্রনাথকে জুড়ে দেওয়া হয়েছে, তাই নজরুলের সাথে রবীন্দ্রনাথের কোন কোন জায়গায় প্রাসঙ্গিকতার গুরুত্ব ছিল সেই জায়গাটা একটু তুলে ধরার চেষ্টা করছি। যার প্রথমেই আসছি, সময়টা তখন কল্লোল কালীকলম যুগ, প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন অনেক কাব্য, সেই কাব্যগুলোর মধ্য দিয়ে এরকম একটা মায়াবী জাল রবীন্দ্রনাথ তৈরি করেছেন যেখানে বলছেন জীবনের সমস্ত দুঃখের পরেও তুমি প্রেম, তুমি অন্তহীন ভালোবাসা নিয়ে সেই পথের দিকে তাকিয়ে থাকো, যে পথ তোমাকে অনন্তহীন সেই চেতনা দেয়, যে চেতনার মধ্য দিয়ে শুধু শান্তি কামনা করা যায়। রুক্ষ দিনের দুঃখ আসে তো আসুক, চাই না শান্তি, সান্ত্বনা নাই চাবো, পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে, মৃত্যুর পারে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি। মৃত্যুর পারে দাঁড়িয়েও জানবো যে তুমি আছো আমি আছি হয়। এরই পরিপ্রেক্ষিতে কল্লোল কালীকলম যুগে এসে রবীন্দ্রনাথ ঠাকুরকে লক্ষ্য করে একদল কবি লিখলেন, বজ্রে যে জনা মরে নবঘন শ্যাম শোভা তারিফ সে বংশে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, নববর্ষার ঘন মেঘ দেখে হৃদয় আমার নাচে রে, আজকে ময়ূরের মতো নাচে রে। নবঘন মেঘ দেখে বলেছিলেন হৃদয় আমার নাচে রে, আজকে ময়ূরের মতো নাচে রে। যতীন্দ্রনাথ সেনগুপ্ত রবীন্দ্রনাথকে ব্যঙ্গ করে লিখলেন, বজ্রে যে জনা মরে নবঘন শ্যাম শোভার তারিফ সে বংশে কে বা করে। যদি ওই নবঘন শ্যাম শোভা থেকে বজ্র উৎপাদিত হয়ে কারোর মাথায় পড়ে এবং কেউ মারা যায়, সেই বংশের কেউ বলবে হৃদয় আমার নাচে রে, আজকে ময়ূরের মতো নাচে রে। সৃষ্টি হয়েছিল আধুনিক কবিকুল। তারা বলেছিল রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, যার পাশ দিয়ে সেন্ট্রাল এভিনিউর ফুটপাথ, যে ফুটপাতে শত শত মানুষ শুয়ে থাকে, যে ফুটপাতেই শত শত মানুষের জন্ম হয়, মৃত্যু হয়, যে ফুটপাতেই তাদের সহবাস হয়, যে ফুটপাতেই মাতৃদুগ্ধ, উন্মুক্ত মাতৃদুগ্ধ পান করে শিশুরা। তারা বলেছিল রবীন্দ্রনাথ ঠাকুর ফুটপাতে মানুষের জন্ম দেখেননি, রবীন্দ্রনাথ ঠাকুর ফুটপাতে কুকুরের সাথে মানুষের ভাত ভাগাভাগি করে খেতে দেখেননি। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতাতেও সেই গল্প নেই কেন? কোন কবিতাতেই আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের দেখতে পাবেন না রবীন্দ্রনাথ এদের নিয়ে লিখেছেন। তাই শেষের দিকে এসে রবীন্দ্রনাথ ঠাকুর এসে এই জায়গাটা তৈরি করতে চাইলেন, যেটা আমি ওর সাথেই যুক্ত করতে চাইছি। উনিশশো 1931-এ এসে প্রশ্ন কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর এই জায়গায় এসে দাঁড়ালেন, আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা টুটে। আর তারপরে বলছেন, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। ঠিক এর পরে পরে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে পাখা ধান কাটে। এরপরে রবীন্দ্রনাথ বলছেন, শত সাম্রাজ্যের পরে ওরা কাজ করে। এদের কথা এর আগে পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সাহিত্যে সেই অর্থে দেখা যায়নি। আমি এখান দিয়ে নজরুলকে রবীন্দ্রনাথের সাথে সাম্প্রতিক কালের সাথে মিলিয়ে দিচ্ছি, এর আগে পর্যন্ত দেখা যায়নি। শুধু এখানেই তিনি থামেননি, এরপর তিনি প্রথম কৃষিজীবীদের হৃদয়ের মধ্যে প্রবেশ করেছিলেন। আমার হাতে যেহেতু সময় কম, কৃষিজীবী
দের উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ দুটি নাটক মুক্তধারা এবং রক্তকরবী। মুক্তধারা নাটক